বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনাদের প্রিয় পেজ ভালোবাসার কষ্টের পক্ষ থেকে আবারও নিয়ে চলে এসেছি ভয়, রোমাঞ্চকর, বাস্তব এবং শিহরণ জাগানো এক দুর্দান্ত ঘটনা। আজকে সকলেই সাক্ষী হতে চলেছেন মিষ্টি আপুর জীবনে ঘটে যাওয়া ঘটনার। এটি মূলত 4টা খণ্ডে বিভক্ত হয়ে আসবে, কেননা আপনাদের যদি একটা পর্বেই সম্পূর্ণ ঘটনা বলে দিই তাহলে আপনারা কিচ্ছু বুঝতে পারবেন না। সেই জন্য আপুর রিকোয়েস্টে ঘটনাটা এভাবে বিভক্ত হয়ে যাবে। ঘটনাটি শুরু করার আগে কিছু কথা না বললেই নয়, তবে পরিষ্কার করে বলে দেওয়াটাই ভালো। যারা বিশ্বাস করেন পৃথিবীতে ভালো শক্তির পাশাপাশি খারাপ শক্তি বা অপশক্তি রয়েছে, তারাই পুরো ঘটনাটি মনোযোগ দিয়ে শুনবেন। আর যারা বিশ্বাস করেন না, তারাও চাইলে এটি একটি গল্প হিসেবেও শুনতে পারেন। তবে মনে রাখবেন, এটি কোনো কাল্পনিক গল্প নয়, এটি মিষ্টি আপুর জীবনে ঘটে যাওয়া এক বাস্তব অভিজ্ঞতার অংশ। এবার আর দেরি না করে চলুন শুরু করে যাক আজকের প্রথম ঘটনাটি। আসসালামু আলাইকুম, আমার নাম মিষ্টি। আমি খুলনা থেকে আপনাদের সঙ্গে আমার জীবনে ঘটে যাওয়া খুবই ভয়াবহ একটি অভিজ্ঞতা শেয়ার করতে চাচ্ছি। এটা আমার জীবনের প্রথম ইমেল এবং ভালোবাসার কষ্ট পেজের প্রথম ইমেল আপু আমার হয়ে পড়তে যাচ্ছেন। তাই খুব মনোযোগ সহকারে গল্পটি পড়বেন। এই গল্পটি আসলে এটা গল্প বললে ভুল হবে, ঘটনাটি আসলে গত প্রায় 12 বছর আগের ঘটনা। আমি ঘটনাটা বিভিন্ন প্ল্যাটফর্মে প্রচার করার চেষ্টা করেছি, কিন্তু নানা বাধা বিভেদের কারণে আমি এটা পোস্ট করতেও পারি নাই, কারোর প্ল্যাটফর্মে এটা দিতেও পারি নাই। সাহস করেছি, কিন্তু লোকলজ্জা এবং সামাজিক মানুষের আর কি ভয়ে এগুলো আমি করতে পারি নাই। কিন্তু আপুকে নক দেয়াতে আপু বলল যে ইমেল করতে এবং তার সঙ্গে সব কিছু খোলাখুলিভাবে বলতে। বেশি লং করতেছি না আমার ইন্ট্রো, তবে আপুর কথায় বিশ্বাস করে আমি তার প্ল্যাটফর্মে প্রথমবারের মতো আমার জীবনের ঘটে যাওয়া বাস্তব অভিজ্ঞতাটি শেয়ার করতেছি। আজ থেকে 12 বছর আগে আমি একটি গ্রামে গিয়েছিলাম। গ্রামটার নাম উল্লেখ করব না, কিছু কারণ সাপেক্ষে। ধরে নিন গ্রামটার নাম বিনোদপুর। ওখানে আমার চাচির মায়ের বাসা। ঘটনাটা শুরু হয় মূলত আমার চাচির ছোট বোনকে নিয়ে। আসলে আমার চাচির বোন গলায় দড়ি নিয়ে আত্মহত্যা করেছিল, আর তার অতৃপ্ত আত্মা এখনো পর্যন্ত মুক্তি পায়নি। তার অত্যাচারে পুরো গ্রামবাসী, এলাকাবাসী এবং তার পরিবার সকলেই অতিষ্ঠ। অনেক চেষ্টা করেছে সেটা থেকে পরিত্রাণ পাওয়ার, কিন্তু এখনো তারা কিছুই পায় নাই। বহু তান্ত্রিক, কবিরাজ, ওঝা সকলকে দেখিয়েছে, তবে কোনো কিছুতেই কোনো সুরাহা হয়নি। সবচেয়ে বড় কথা, যেদিন চাচির ছোট বোন আত্মহত্যা করে মারা যায়, তার পরের দিনই আমরা সপরিবারে বিনোদপুর যাই এবং তার পরিবারকে সান্ত্বনা দিতে আর কি। কিন্তু সেই সময় আমার সাথে এমন ভয়ঙ্কর কিছু অভিজ্ঞতা হয়েছিল যা আমি আজও ভুলতে পারিনি। যখনই কথাগুলো মনে পড়ে যায়, গায়ের শিরদাঁড়া দিয়ে লোম একদম খাড়া হয়ে যায়। যেদিন যাই সেদিনের ঘটনা আমি প্রথম, দ্বিতীয় এভাবে করে বলবো। আপনাদেরকে একটু বুঝে নিতে হবে, আশা করি কোনো সমস্যা হবে না। প্রথম দিন রাতে ঠিক 12টার দিকে পুরো গ্রাম যখন ঘুমিয়ে পড়ে, তখনও আমি জেগে। তখনকার সময় এত উন্নত মানের টাচ ফোন ছিল না, তবে আমার মায়ের কাছে স্যামসাং মিনি ফোন ছিল। যত সম্ভবত তখনই স্মার্টফোনের প্রচলন শুরু হয়। আমি
সেখানে আম্মুর ফোনের ফেসবুক অ্যাকাউন্ট চালাচ্ছিলাম। ওখানে আর কি প্যারানর্মাল যেই স্টোরিগুলো আগে খুব পোস্ট হতো, অনেক বেশি ভাইরাল হতো, ওই সময় ভাইরাল ট্রেন্ডিং এসব কোনো ব্যাপার ছিল না, জাস্ট পোস্ট হতো আর আমার ওগুলো পড়তে খুব ভালো লাগতো। সো সেই দরুন আমি ফেসবুক স্ক্রল করতেছিলাম। সেই সময় আমার মা বেঘোরে ঘুমাচ্ছিল। তো হঠাৎ সঠিক মনে নেই, তবে 1টা বা 1:30টার দিকে আমার প্রচণ্ড তেষ্টা পায়, কিন্তু দেখলাম বোতলে পানি ছিল না। এখন একটু পজ দিচ্ছি, কারণ বাসার পুরো ডিটেলসটা যদি না বলি আপনাদের, কেউই বুঝতে পারবেন না যে আসলে কি ঘটলো। খুব ছোট করে বাড়ির বর্ণনাটা একটু দিয়ে দিই। বাড়িতে এন্ট্রির সাথে সাথে বিশাল এক উঠানের দেখা মিলবে। দুপাশে করিডোর, প্লাস দুই পাশেই বেশ কটি রুম, মানে কক্ষ বললে ভুল হবে না। 2 তলার কক্ষ বিশিষ্ট তাদের সকলের যৌথ একটি পরিবার, এবং এক কথায় এটাকে একটা রাজপ্রাসাদের মতো বললে ভুল হবে না। ওই যে পুরাতন আমলের বাসা যেমন হয় আর কি, জমিদার বাড়ি বলা যায় আর কি। আর সবচেয়ে বড় কথা, তারা বাস্তবেই জমিদার বাড়ির বংশধর ছিল। হাস্যকর হলেও সত্য কথা। বেশ বড়সড় তাদের বাড়ি, এরিয়াটা বেশ বড়, বাগান বাড়ি, খামার রয়েছে, পুকুর রয়েছে, আরও কত কি। এবার ফিরে আসা যাক মূল ঘটনাতে। আমরা যে ঘরে শুয়েছিলাম সে ঘর থেকে বের হয়ে 2 ঘর পর রান্নাঘর এবং লাগোয়া ডাইনিং রুম। সেখান থেকে আমাকে পানি নিতে হবে। আমি একা একাই ওই রাত 1:30টার দিকে পানি আনতে বাইরে গিয়েছিলাম। ওনাদের ফিল্টার সিস্টেম ছিল কিছুটা এরকম, ওই যে এখনকার যুগে যেরকম দেয়ালে লাগানো থাকে ওরকম ছিল আর কি। চাপকলও ছিল, কিন্তু আমার চাপকলের পানি সহ্য হয় না। তাছাড়া সাবমার্সেল রয়েছে, কিন্তু ছোট থেকেই বিভিন্ন কারণবশত যেহেতু আমার পানিবাহিত রোগের আক্রান্ত হওয়ার প্রবলেম রয়েছে, আমি সেটা অ্যাভয়েড করে চলতাম আর কি। সে যাই হোক, পানি নিয়ে এসে যখন রুমে ঢুকতেছি, তখন কেমন জানি রুমটা ভেজা ভেজা মনে হচ্ছিল। হাতে ফোন ছিল, তো কি মনে হলো, একবার ফোনের টর্চ অন করলাম, করে ফ্লোরের দিকে মারলাম, কিন্তু ফ্লোর লাল কালারের শান হওয়ার কারণে বুঝতেই পারলাম না যে ব্যাপারটা কি। তবে বিছানার কাছে এসে নিজের পায়ের দিকে তাকাতেই চক্ষু চড়ক গাছ, কারণ আমার পায়ে লেগেছিল রক্ত, টাটকা রক্ত, যেটা দেখে যে কেউ ভয় পেয়ে যাওয়াই স্বাভাবিক। কিন্তু আমার কেন জানি মনে হলো এটা আমার মনের ভুল। এই বলে আমি উড়িয়ে দিলাম, ভাবলাম চোখে হয়তো ভুল দেখছি, কেননা এতক্ষণ ধরে যত সব আজে বাজে প্যারানর্মাল স্টোরি পড়ে আমার মাথার সামনে সেগুলোই ঘুরতেছে। তাই আমি একবার চোখটা মুছে আবারও দেখার চেষ্টা করলাম। তখন দেখলাম না, সব কিছুতেও ঠিক আছে। সেজন্যই মনে হলো যে আমার মনেরই ভুল ছিল, ভুলে গেলাম ব্যাপারটা। তারপর যখন বিছানায় শুয়েছি, তখন না কাত না সোজা, একদম উপর হয়ে শুয়েছিলাম। ঘুমানোর উদ্দেশ্যে যখন উপর হয়ে শুয়েছি, মিনিট কয়েকের মধ্যে মনে হলো পিঠের উপর কোনো ভারী কোনো বস্তু বসে রয়েছে। আমার যেন দম বন্ধ হয়ে আসতেছিল, আমার প্রচণ্ড কষ্ট হচ্ছিল, হাত পা নাড়ছিলাম কিন্তু কোনোভাবেই সেটা সরাতে পারতেছিলাম না। পাশেই আম্মু শুয়েছিল, ডাকার অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু সেও টের পাচ্ছিল না। চেল্লানোর চেষ্টা করছি, কিন্তু সেটাও কোনো কাজে দিচ্ছে না। শেষমেশ একটা জিনিস বুঝতে পেরেছি, আমাকে নিশ্চয়ই বোবাই ধরেছে, কারণ অনেক প্যারানর্মাল স্টোরি পড়ার কারণে এইটুকু আমি বুঝতে পারি যে বোবাই ধরলে মানুষের সেই সময় কোনো কিছুই কেউ সাড়া পায় না, কিংবা যতই হাত পা ছুরি না কেন কুল কিনারা পাবো না। একটাই উপায় মনে মনে দোয়া করলাম, যে যদি আমি আয়তাল কুরসি পড়তে পারি, কিংবা
নিজের হাতের বৃদ্ধা আঙ্গুলে কোনোভাবে চাপ দিয়ে ধরে রাখতে পারি, তাহলে হয়তো এটি ছেড়ে দিবে। বুকে অনেকটা সাহস জুগিয়ে আয়তাল কুরসি পড়তে শুরু করলাম এবং অনেক কষ্টে এক প্রকার শরীরের বিরুদ্ধে মনের বিরুদ্ধে যুদ্ধ করে বুড়ো আঙ্গুলে চাপ দিতে সক্ষম হলাম। মিনিট 5-এর মধ্যেই সব কিছু স্বাভাবিক হয়ে গেল। আমার চেল্লানোর শব্দে আম্মু ফাইনালি উঠে গেল। আমি তাকে রীতিমতো চিল্লিয়ে বললাম, তোমাকে সে কখন থেকে ডাকতেছি, তুমি কি একটা 12 টের পাচ্ছ না? বলতেছে, জার্নি করে এসেছি, তোর কথা শুনতেই চাচ্ছি না আমি এখন, ঘুমাতো। এই রাত 4টার সময় এত বাজে বকিস না তো। কথা হলো, আমি তো তাকে বলিই নাই যে কয়টা বাজে, সে জানলো কি করে? হয়তো মায়েরা কিছু না কিছু হলেও বুঝতে পারে। পরদিন সকালে, অর্থাৎ দ্বিতীয় দিন সকালে ঘুম ভাঙলে জানতে পারি আমার শরীর খারাপ। মেয়েরা নিশ্চয়ই বিষয়টা বুঝতে পারবেন। কথা না বাড়াই, তখন আমার সেই চাচির এক খালা, উনি রুমে আসতেই আমাকে বললেন, আসলে ভুলটা আমারই, আমাকে না, আমার মাকে বললেন যে আপনার না এখানে থাকা উচিত না, আপনারা না হয় অন্য কোনো রুমে গিয়ে শিফট হতে পারেন, কারণ এই রুমেতে আপনার মেয়ের থাকাটা সুবিধার মনে হচ্ছে না। আম্মু নিতান্তই জিজ্ঞেস করলো, কেন, কি সমস্যা এই রুমে? তখন সেই খালা বলে উঠল, ও মা, আপনি জানেন না, পূর্ণিমা যখন মারা যায় তখন ওর শরীর খারাপ ছিল, আর ওকে নাকি এই ঘরেই গোসল করানো হয়েছিল। এখানে একটু বলে দিই, পূর্ণিমা হচ্ছে আমার চাচি আশালতার ছোট বোন, যেই আর কি আত্মহত্যা করেছিলেন। তখন আমার মায়ের মনেও খটকা লাগায়, সে আমার চাচির মায়ের সঙ্গে কথা বলে আমাদেরকে অন্য একটা ঘরে শিফট করে বন্দোবস্ত করলো। সেই দিনই দুপুরবেলার ঘটনা। সকালে খাওয়া দাওয়া সেরে একটু ঘুরতে বেরিয়েছিলাম। আমার যেহেতু শরীর খারাপ ছিল, সেজন্য আমি খুব একটা না ঘুরে বাড়িতেই চলে এসেছিলাম। তবে এখানেই ঘটে একটা বিপত্তি। আমার থেকে একটা বড্ড ভুল হয়ে গিয়েছিল, যেটা আমার একেবারেই করা উচিত ছিল না। তা হলো, আসরের আজানের সময় আজান শুনতে না পাওয়ার কারণে গান শুনতেছিলাম কানে হেডফোন দিয়ে। তখন আমি বেশ ছোট, তাই অতটা গুরুত্ব দিয়েছিলাম না। সেটাই আমার জীবনের কাল হয়ে দাঁড়িয়েছিল। হঠাৎ করেই আমার বড় ভাইয়ের কল আসে। সে বিদেশে থাকতো। তার ফোন রিসিভ করার পর বুঝতে পারলাম যে আজান দিচ্ছে, তাই কিছুটা কথা বলে ফোনটা সাইডে রেখে দিলাম। রেখে যেই না সামনে দরজার দিকে চোখ পড়েছে, বিশ্বাস করবেন না, দেখতে পারলাম এত ভয়ঙ্কর বিকৃত চেহারার একটি অবয়ব, মানে প্রত্যেকটা হরর স্টোরিতে যেরকম থাকে না, যে সাদা কাপড়, লম্বা চুলটা একদম সামনের উপরে বিকৃত বা কুৎসিত দেখতে, হাতের নখগুলো বড় বড়, আরো কত কি, একদম ওরকম মনে হচ্ছিল যেন কোনো সিনেমার শুটিং চলছে, মানে বা সিনেমা থেকে ডাইরেক্ট তাকে তুলে নিয়ে আমার সামনে আনা হয়েছে। কিন্তু যেহেতু আচমকা দেখছি, তো এক প্রকার ভয় পেয়ে গেছিলাম। এতটা ভয় পেয়ে গেছি যে মানে কিছু বলার মতো আমার আর ভাষা ছিল না। আমার তখন কোনো কিছু মনে পড়তেছিল না। আমি ভীষণ ভয় পেয়ে গেছিলাম, আমার কথা জড়িয়ে যাচ্ছিল। আমি যে কাউকে ডাকবো সেটাও আমি বুঝতে পারতেছিলাম না। তখন যে কোনো দোয়া কালাম পড়বো সেটাও যে আমার মাথায় আসতেছিল না। তবে তখনও একবার ভাবলাম, রাতেও তো এরকম একটা ঘটনা ঘটেছিল, হয়তো এবারও মনের ভুল। এই ভেবে আমি যা ভুল করেছি তা আমার জীবনের সবচেয়ে বড় ভুল। চোখ মুছে আবারও তাকিয়ে দেখি অবয়বটা এবার ধীরে ধীরে একটা মানুষের আকৃতি নিচ্ছে। আচমকাই একদম আমার বিছানার কাছে এসে দাঁড়িয়ে গেল।
শুধু দাঁড়িয়ে গেল না, আমার চোখের দিকে ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়েছিল, যেন এই বুঝি আমাকে খেয়ে ফেলবে, যেন আমি তার অনেক বড় কোনো ক্ষতি করে ফেলেছি। আমি তখন কি করব বুঝতে না পেরে আম্মুকে কল করতেছিলাম, কিন্তু ততক্ষণে বোধহয় বেশ দেরি হয়ে গিয়েছিল। কারণ সেই মুহূর্তে ছায়া মূর্তিটি চোখের পলকে একদম আমার সামনে এসে আমার মাথায় হাত দিতেই আমি বেহুশ হয়ে যাই। জ্ঞান ফিরলে জানতে পারি তখন প্রায় রাত 9টা বাজে, এবং একজন ডাক্তার আমাকে এইমাত্র দেখে গেলেন। জানতে পারলাম আমার গায়ে নাকি ধুম জ্বর, কোনো কিছুতেই কমতেছে না। ডাক্তার মেডিসিন দিয়ে গেছেন, কিছুক্ষণের মধ্যে হয়তো স্টেবল হয়ে যাব। এখানে একটা কথা বলতে ভুলে গেছি, আমার বাবা নাই, উনি অনেক আগেই মারা গিয়েছেন। যেহেতু আমি অসুস্থ ছিলাম, তাই আমার আম্মু কি করবে না করবে বুঝতে না পারায় আমার বড় ভাইকে কল দেয় এবং সব কিছু খুলে বলে। তবে হ্যাঁ, তারা এখনো অবধি এটা জানে না আমার সাথে ঠিক কি ঘটেছে, কারণ আমার তখন 104 ডিগ্রি জ্বর। আর সেই কারণেই আমি তাদেরকে কোনোভাবেই বলতে পারছিলাম না আমার সঙ্গে ঠিক কি হয়েছে, যার কারণে হঠাৎ একদম এরকমভাবে ধুম জ্বর চলে এসেছে। সারা রাত জেগে আম্মু আমার সেবা করেন। আমার ভাইয়ের তো একটাই কথা, তোমার ওখানে থাকতে হবে না, চলে আসো ওকে নিয়ে, বাড়ি ফিরে আসো, দরকার হয় কালকেই বাড়ি ফিরে যাও। আমিও চেষ্টা করতেছি দেশে ফেরার। তো আম্মু কোনো রকমে বলল যে ঠিক আছে বাবা, চিন্তা করিস না, আগামীকাল শুক্রবার, আগামীকালকে পূর্ণিমার মিলাদ হবে, তারপর আমরা বাড়িতে ফিরে যাব। তো আমার ভাই রাজি হয়ে গিয়েছিল। পরে যখন আমি একটু সুস্থ হই, তখন সকলকে আমার কথাটা খুলে বলি। তখন আমার দাদি একটা কথা রিভিল করে, কেয়া শোনো, তোমার মেয়ে কিন্তু একদম ঠিকই বলেছে। আমি যখন ওই ঘরে ছিলাম, যে ঘরে পূর্ণিমা গলায় দড়ি নিয়েছিল, যে বিছানায় আত্মহত্যা করেছিল, সে বিছানায় যখন আমি ঘুমিয়েছিলাম, আমিও বুঝতে পেরেছিলাম ওর অতৃপ্ত আত্মা এখনো মুক্তি পায়নি। তাই যত তাড়াতাড়ি সম্ভব তোমার মেয়েকে একটু কষ্ট করে কালকে পর্যন্ত সামলে রাখো। কালকে মিলাদের সময় আমি হুজুরকে বলিয়ে তোমার মেয়েকে এবং আমার নাতনিকে ঝাড়িয়ে নেব, কারণ একে তো ওরও শরীরটা খারাপ, আবার পূর্ণিমারও একই অবস্থা ছিল। আমার নাতনি যা যা বলছে আমার মনে হয় না সে কোনোভাবে ভুল কিছু বলছে বা দেখছে, কারণ আমার সঙ্গে যে সঙ্গিনী, যার সাথে সারা রাত জেগে কোরআন শরীফ পড়ার কথা ছিল, সে আমাকে ফেলে মাঝরাতে দেয় দৌড়। তখন সবাই আমার কথা বুঝতে পারলো এবং বিশ্বাস করলো। সেদিন রাতে আর কিছু হয়নি। তৃতীয় দিন মিলাদ শেষ হওয়ার পর আমরা বিকেলের বাসে ঢাকাতে ফিরে আসি। প্রথমত বলে রাখি, যেহেতু আমি খুলনার মেয়ে, খুলনায় জন্মগ্রহণ করলেও পড়াশোনার কারণে ঢাকাতে থাকা। এবার ঘটনায় ফেরা যাক। সেই ঘটনাটা সেখানেই শেষ হতে পারত, তবে আমি ফিরে আসার পর আমার সঙ্গে কিছু না হলেও পরবর্তীতে আবারও সেই বাড়িতে ফিরে যাওয়ার পর ঘটতে থাকে আরও ভয়ঙ্কর কিছু রহস্যময় অভিজ্ঞতা। এখন সবারই মনে প্রশ্ন আসতে পারে যে এত কিছু ঘটে যাওয়ার পরেও কেন আমি আবারও সেই মৃত্যুর ফাঁদে পা দিতে গেলাম। মূলত মৃত ব্যক্তিরা মারা যাওয়ার পর 40 যে অনুষ্ঠানটি হয়ে থাকে, সেটার অনুষ্ঠানটা তারা পরের বছর রেখেছিল, তাই আবারও যেতে হয়েছিল আমাদেরকে সেখানে। আমি বলেছিলাম যাব না, তবে আম্মু বলেছিল সেই ঘটনা হয়ে গেছে প্রায় 1 বছর হতে চললো, এখন সমস্যা কিসের। মনকে এক প্রকার জোর করে সান্ত্বনা দিয়ে চললাম আবারও সেই ভয়ঙ্কর বিনোদপুরের চাচির বাড়ি।
অর্থাৎ পুরনো সেই রাজবাড়ি ওরফে জমিদার বাড়ি। সেবার শুধু আমি, দাদি এবং আমার মাই যায় নাই, সাথে গিয়েছিল আমার বড় ভাই এবং আমাদের আরও 2জন কাজিন, আমার খালাতো ভাই বোন। তবে দাদি গিয়েছিল না, দাদির শরীরটা বেশ একটা ভালো ছিল না। আমরা মোটমাট 5জন গিয়েছিলাম। সেখানে গিয়ে তাদের এত প্রাসাদের মতো জমিদার বাড়ি দেখে আমার বাকি ভাই বোনেরা একেবারেই প্রফুল্ল হয়ে গেছিল। কিন্তু তাদের জানা ছিল না তাদের জন্য ওখানে কি অপেক্ষা করছে। বাকি ঘটনাটা আমি দ্বিতীয় খণ্ডে এক্সপ্লেন করব, কেননা আমি যদি বড় করে ফেলি আপুর পড়তে কষ্ট হবে এবং আপনারা ওভাবে মনোযোগ দিয়ে বুঝতে পারবেন না। তো এই ছিল আজকের ঘটনা। ঘটনাটি বেশ বড়, সেজন্য আপুর রিকোয়েস্ট ছিল এটা যেন 3 থেকে 4 খণ্ডে বিভক্ত করে শোনানো হয়, না হলে আপনারা সব কিছু গুলিয়ে ফেলবেন। আপনার জীবনেও যদি ঘটে যায় এরকম ধরনের রহস্যময়, বাস্তব বা অতিপ্রাকৃতিক কোনো ঘটনা, অবশ্যই আমাদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আমরা অবশ্যই আপনার পরিচয় সম্পূর্ণ গোপন রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। যদি আপনাদের স্টোরি বড় হয় তাহলে অবশ্যই পিডিএফ ফাইল করে আমাদেরকে ইমেল করবেন। ইমেল অ্যাড্রেসটি ঘটনার উপরে ক্যাপশনে লেখা থাকবে, চেক করে নেবেন। এবং ঘটনাটি কে কোথা থেকে শুনছেন তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং আজকের ঘটনাটি সম্পর্কে আপনার মূল্যবান মতামতটি আমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। আজ চললাম এই পর্যন্তই। আগামী পর্বটি বা আগামী খণ্ডটি আসতে চলেছে শীঘ্রই। এবার থেকেই আপনাদের জন্য একটি গুড নিউজ, যেহেতু আগে শুধু 2 দিন ঘটনা পাবলিশ হতো, কিন্তু এখন থেকে 3 দিন সপ্তাহে ঘটনা পাবলিশ হবে, রবি, মঙ্গল এবং বৃহস্পতিবার। বাকি যে কয়দিন বাঁচবে সে কয়দিন থাকবে রোমান্টিক সিরিজ। সো ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।